আমরা যে আলোচনায় ছিলাম একটু যদি আরেকজন অতিথিকে একটু যুক্ত করে নিই। শামসুল আলম লিটন, রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। মনিয়াপা, বিরতির আগে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, দীর্ঘ 17 বছর প্রবাস জীবনের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। প্রস্তুতি লন্ডনে চলছে, একই সঙ্গে বরণ করে নিতে ঢাকায় ব্যাপক প্রস্তুতি, জনসমাবেশ বা নেতাকর্মীদের সমাবেশ ঘটানোর একটা কার্যক্রম আমরা দেখছি এরই মধ্যে। সেই জায়গা থেকে আসলে কি দেখেন তারেক রহমানের দেশে ফেরায়? এক তো বিএনপি চাঙ্গা তো হবে, সেটা খুব স্বাভাবিক, কিন্তু রাজনীতিতে আসলে প্রভাব কি দেখেন? তারেক রহমানের দেশে ফেরায় বিএনপি তো বটেই, বিএনপি তো চাঙ্গা হবে খুব স্বাভাবিক নির্বাচনের আগে, রাজনীতিতে আসলে কি প্রভাব দেখেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, এতদিন পরে, দীর্ঘ 17 বছর পরে আমাদের নেতা দেশে ফিরছেন, এটা বলার অপেক্ষা রাখে না। শুধুমাত্র রাজনৈতিক দল বিএনপি যে খুশি সেটা না, এটা সমস্ত বাংলাদেশের মানুষ, সাধারণ জনসাধারণ, যে মানুষগুলো গণতন্ত্রকে ভালোবাসে, বাংলাদেশের স্থিতিশীলতা পছন্দ করে, বাংলাদেশের যাতে সুন্দরভাবে ভোটটা হতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে, তাদের প্রত্যেকের জন্য আমি মনে করি যে খুশির খবর যে আমাদের নেতা দেশে ফিরছেন জনগণের সাথে কাজ করার জন্য, আগামী নির্বাচনে কাজ করার জন্য, নির্বাচন পরবর্তীতে দেশের উন্নয়নে কাজ করার জন্য। এটা বলার অপেক্ষা রাখে না। আমরা ভীষণভাবে আনন্দিত, বাংলাদেশের মানুষ আনন্দিত, এবং অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে আনন্দে উদ্বেলিত। এবং তারা, আপনারা দেখেছেন 2 দিন আগে 3 দিন আগেই তারা দূর দূরান্ত থেকে লোকজন আসা শুরু করেছে। এখন ওখানে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, গান বাজনা হচ্ছে, এবং কালকেও সারাদিন নিশ্চয়ই সমস্ত বাংলাদেশ থেকে মানুষজন সারিবদ্ধভাবে আসা শুরু করবে। এবং আমরা আশাবাদী যে আমরা ইতিহাসের সর্বোচ্চ এইখানে সমাবেশ আমরা দেখতে পারবো, এবং জনগণ তা অবশ্যই প্রত্যক্ষ করবেন। জি, শামসুল আলম লিটন, প্রভাবটা কি দেখেন এবং তার যে আসার প্রস্তুতি? আমি যতটা জানি আপনি লন্ডনে আছেন, কমিউনিটি আসলে কিভাবে তাকে বিদায় দিচ্ছে সেটাও যদি একটু যুক্ত করেন। ধন্যবাদ। এই যে তিনি ফিরে যাচ্ছেন, এটি রাজনৈতিক তাৎপর্য যেটি, সেটি হচ্ছে যে গত 100 বছরের মধ্যে একটা নির্বাসনের ঘটনা সুভাষ বোসের, যেটি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এবং 47-এর ব্রিটিশের প্রস্থানের আগে পরে যে ঘটনাগুলো, সুভাষ বোসের নির্বাসন শেষ হয়েছে না তিনি বেঁচে আছেন না নেই এটি কিন্তু আমরা জানি না, সুতরাং তার সময়টা আমরা জানি না। কিন্তু তারেক রহমান সাহেবের সময়সীমাটা আমরা বছরের। সুভাষ বোসের ব্যাপারটি এক্সেপশনালি যদি আনএন্ডেড ধরা হয়, তাহলে দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক কারণে সবচেয়ে বড় নির্বাসিত জীবনের নির্বাসনের অবসান ঘটিয়ে তিনি তার স্বদেশে প্রত্যাবর্তন করছেন। তিনি যে দেশ থেকে চিকিৎসার জন্য বেরিয়েছিলেন, সেই রাজনৈতিক বাস্তবতাটি বাংলাদেশে বেশিরভাগ মানুষ এখনো ভোলেনি। তিনি চরম নির্যাতিত হয়ে দীর্ঘ 1 বছরের বেশি সময় জেলে থেকে, এবং জেলে থাকা অবস্থায়, কারান্তরীণ অবস্থায়, যেমনি ভাবে বেগম খালেদা জিয়ার উপরে যে মানুষের যে দেখেছে, তিনি সুস্থভাবে তিনি নেতাকর্মীদের ধৈর্য ধারণের কথা বলে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কোর্টের মাধ্যমে তিনি কারাগারে গেছেন। রাজনীতিকদের জন্য কারাগার, বিশ্ববিদ্যালয়ে তিনি জনগণের দিকে, মুখের দিকে তাকিয়ে, দেশের স্বার্থের দিকে তাকিয়ে, সবাইকে স্বার্থ ধৈর্য রেখে, ঠিক তেমনি ভাবে তারেক রহমান তেমনি ভাবে একটি নির্বাসনে আসতে বাধ্য হয়েছেন এবং তিনি চিকিৎসা নিয়েছেন, তিনি সুস্থ হয়েছেন। অনেক আগেই তিনি ফিরে যেতে পারতেন, কিন্তু রাজনৈতিক বাস্তবতাটি, ফ্যাসিবাদ শুধুমাত্র তারেক রহমান নয়, তারেক রহমান সাহেবের পাশাপাশি শত শত বিবেকবান রাজনীতিক, বাক স্বাধীনতায় বিশ্বাসী মানুষ, লেখক, সাংবাদিক, বহু মানুষকে কারা নির্বাসনে রাখতে বাধ্য করেছে। ঠিক 17 বছরের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি রাজনৈতিক কারণে নির্বাসিত মানুষ, নির্বাসিত রাজনীতিক, এবং বাংলাদেশের আশা ভরসার প্রতীক হিসেবে ফ্যাসিবাদ আন্দোলনের দীর্ঘ লড়াইয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন, সর্বশেষ ছাত্র গণঅভ্যুত্থানের যে তীব্র লড়াই, সেখানেও তিনি লন্ডন থেকে সেই জুলাইয়ের দিনগুলোতে খুব কমই ঘুমিয়েছেন বলে আমরা জেনেছি, কারণ সেই সময়টাতে
আমরা প্রতিটি ঘন্টায় সে আন্দোলন সংগ্রামে আমরা মানবাধিকার কর্মীরা জড়িত ছিলাম, সাংবাদিকরা জড়িত ছিলাম। সুতরাং তিনি শুধু রাজনৈতিক সংগ্রাম পরিচালনা করেননি লন্ডন থেকে, তিনি এখানে মানবাধিকার গ্রুপগুলো এবং অন্যান্য যে সিভিল সোসাইটি ছিল, অন্যান্য যে স্টেক হোল্ডার্স ছিল ইন্টারন্যাশনাল, তাদের সবার সঙ্গে তিনি কিন্তু গত কয়েক বছর যাবৎ লিয়াজ রক্ষা করেছেন, মানবাধিকার কর্মীদেরকে অনুপ্রাণিত করেছেন। এবং বাংলাদেশে তিনি যদি কখনো বিএনপি ক্ষমতায় আসে এবং তিনি যদি কখনো দেশের দায়িত্ব পান, তিনি নিশ্চিত করেছেন আমাদের মানবাধিকার কর্মীদেরকে মানবাধিকারের ক্ষেত্রে বাংলাদেশ একটি উজ্জ্বল একটি দেশ হবে যেখানে মানবাধিকার নিশ্চিত থাকবে। তাই তার দেশে ফেরা নানা কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, দেশের রাজনীতির জন্য, মানবাধিকারের জন্য, অর্থনীতির জন্য, কলকারখানার জন্য, ছাত্রদের জন্য, তরুণদের জন্য। এই জন্যই মনিয়াপা যে বলছিলেন দেশের বিভিন্ন জায়গা থেকে, এবং তার দল বিএনপি তার দল ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এবং এর আগে 2022 সালে আমরা যারা মনে করি যে বিভিন্ন বিভাগীয় যে ব্যাপারগুলোতে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ যে 2-3 দিন 4 দিন আগে থেকে এসে সমাবেশগুলো করতো, আজকে সেটারই সমাবেশ, হয়তো সেই পূর্ণাঙ্গ সমাবেশটি 25শে ডিসেম্বর বাংলাদেশ অবলোকন করবে। লন্ডনে তিনি নিষেধ করেছেন এয়ারপোর্টে যেতে, কিন্তু কমিউনিটির মধ্যে যে তৎপরতা দেখা যাচ্ছে রাজনৈতিক দলের বাইরেও অসংখ্য মানুষের মধ্যে, তারা সম্ভবত এয়ারপোর্টে তিনি তার ব্যক্তিগত রাজনৈতিক দায়িত্ব থেকে বলেছেন, যেহেতু সেখানে সমাগম হলে মানুষ হয়তো খারাপ মনে করবে, কিন্তু আবেগ তো আসলে কোনো কিছু মানে না, সেটি আমি অনেক প্রবাসীর মধ্যে লক্ষ্য করেছি। জি, কোনো প্রশ্ন যদি থাকে? প্রশ্ন মনিয়াপার কাছে। লিটন ভাইকে সালাম দিচ্ছি, মনিয়াপাকেও সালাম দিচ্ছি। লিটন ভাইয়ের সাথে আমার মাঝে মাঝে কথা হয়েছে ফেসবুকে, বিশেষ করে মেসেঞ্জারে। লিটন ভাই স্মরণ করতে পারেন কিনা, আমি কিন্তু একসময় রেডিও 10 ছিলাম, ইরানে ছিলাম এবং দীর্ঘদিন ছিলাম। আপনার সাথে মাঝে মাঝে কথা হয়েছে লিটন ভাই। তো আমি একটা বিষয় জানতে চাচ্ছি, আমার মনে অনেক নাড়া দিচ্ছে। সেটা হচ্ছে যে দীর্ঘ 17 বছর তারেক রহমান সাহেব লন্ডনে থাকলেন। উনি চলে আসার পরে লন্ডনের পরিস্থিতি, উনাকে কেন্দ্র করে, উনার তৎপরতাকে কেন্দ্র করে একটা সরগরম অবস্থা সবসময় ছিল। এই পরিস্থিতির কি হতে যাচ্ছে মানে উনি চলে বাংলাদেশি আসার পরে, community-র মধ্যে? কেমন মনে হচ্ছে আপনার কাছে? কেমন বাংলাদেশি ধারণা? কমিউনিটির মধ্যে ওখানকার পরিস্থিতি কেমন হবে উনার অবর্তমানে, উনার অনুপস্থিতিতে? না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ গত 17 বছরে বলতে গেলে লন্ডন ছিল বাংলাদেশের যে রাজনীতি তার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। এবং লন্ডনে যে কমিউনিটি, এখানে প্রায় অ্যারাউন্ড 1 মিলিয়ন, এর মধ্যে বলতে গেলে মানে 90% মানুষই খুবই রাজনীতি সচেতন। তারা প্রতি মুহূর্তে খবরাখবর রাখতেন। এবং তিনি যে তারেক রহমান সাহেব লন্ডনে অন্তত, আমি এক্সাক্ট সংখ্যা বলতে পারবো না, শতাধিক সমাবেশ করেছেন বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গায়। তিনি বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। শত শত হাজার হাজার প্রবাসীর সঙ্গে তিনি কথা বলার অথবা তাদের সঙ্গে সৌজন্য বিনিময়ের সুযোগ হয়েছে, যার ফলে 17 বছর একটা শহরে থাকলে সেই শহরটি এক ধরনের ন্যাচারালাইজেশনের ব্যাপার হয়ে যায় উভয়ের জন্যই আর কি। তিনি নির্বাসিত জাতীয় রাজনীতির প্রধান পুরুষ হওয়া সত্ত্বেও এখানকার মানুষ কিন্তু এই কমিউনিটিরই একজন হিসেবে, বিশিষ্ট জন হিসেবে তাকে শ্রদ্ধার চোখে দেখেছে। তিনি যেখানে গেছেন সেখানে শত শত হাজার হাজার মানুষ ছুটে গেছেন। তো এই অনুভবটি দীর্ঘদিন কিন্তু তারা মিস করবে। এবং এই যে লন্ডন কেন্দ্রিক এবং লন্ডনকে উদ্দেশ্য করে ফ্যাসিবাদী শাসকরা প্রতিদিন সকাল সন্ধ্যা যে নসিহত, হুমকি ধামকি ইত্যাদি দিতেন, তাতে লন্ডনে যে কমিউনিটি, এরা কিন্তু আতঙ্কিত বোধ করতো। কারণ ওনার সঙ্গে তারা বিভিন্ন সময় দেখা হতো, শুধু দেখা, রাজনৈতিক দলের কর্মী ছাড়াও যারা দেখা সাক্ষাৎ হতো, তাদের পরিবারের উপর নানা রকমের সংকট নেমে আসতো। এই কারণে যে তার নির্বাসিত জীবনে মানুষ দুঃখবোধ, যে নির্যাতনের যে সহমর্মিতা, এগুলো কমিউনিটির শত শত মানুষ কিন্তু তার সঙ্গে ভাগাভাগি করেছে। তিনিও কমিউনিটির ভালোবাসায় সিক্ত হয়েছেন। তিনি 16 ডিসেম্বর উপলক্ষে 18 তারিখ এখানে বিদায় সমাবেশ করেছেন। তিনি তার ভালোবাসার কথা বলেছেন, তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই কমিউনিটি তার বিপদে এবং তার যে পরিবারের পাশে ছিল। এখানে বিএনপি দীর্ঘ সময় থেকে, আগেই থেকেই, সে জিয়া রহমান সাহেবের সময় থেকেই বিএনপি একটা শক্তিশালী একটা কমিউনিটির মধ্যে সংগঠন ছিল। কিন্তু তার উপস্থিতিতে এটি একটি সর্বব্যাপী রূপ নিয়েছে, যেটাকে
সেই ফ্যাসিবাদী সরকারের সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে বিদেশে 90% মানুষ বিএনপি জামাত করে। আসলে বিএনপি কে লক্ষ্য করেই হয়তো তিনি এই কথাটি বলেছিলেন, কারণ জামাতও এখানে এবং বিভিন্ন জায়গায় খুবই শক্ত অবস্থানে আছে। কিন্তু বিএনপির এত সর্বব্যাপিতা, যেটা ইউরোপ ব্যাপী, ক্রস আটলান্টিক, এটি কিন্তু তার সরাসরি প্রত্যক্ষ যে সহযোগিতা এখানে অনুপ্রাণিত করেছে। এবং মানুষ যখন নিপীড়িত হয়, নিপীড়ন কিন্তু রাজনীতির একটা অনেক বড় একটা পাঠদান, যেটিতে মানুষ নিপীড়নের মধ্য দিয়ে দল শক্তিশালী হয়, কারণ নিপীড়ন থেকে মুক্তির জন্য। যে কাজটি তিনি এই 17 বছরে তিনি কখনো 8 ঘন্টা ঘুমাতে পেরেছেন কিনা, যেটা আমাদের ডাক্তার সাহেবরা প্রায় বলেন। কারণ আমরা যারা সাংবাদিক এবং মানবাধিকার কর্মী হিসেবে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ এবং বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলাম, তারা প্রায় বুঝতে পারতাম যে তিনি কখনো আসলে পূর্ণ সময়ে নির্ধারিত সময় ঘুমাতে পেরেছেন কিনা। কারণ প্রচুর আসলে দিনের যে সময়ের ব্যাপারটা, কারণ বাংলাদেশের সঙ্গে সময়, বাংলাদেশ সময়ের সঙ্গে লন্ডন সময়ের যে পার্থক্য, এইসব কারণে হ্যাঁ, এটা লিটন ভাই, আমি একটু নীলোফার মণি আপার কাছে যাই, তারপরে একটু জি নীলোফার চৌধুরী মণি, লন্ডনের পাট চুকিয়ে তিনি আসছেন দেশে, কিন্তু এমন একটা সময় আসছেন যখন আসলে একেবারেই নির্বাচন সামনে ঘনিয়ে এসেছে। এক হচ্ছে নির্বাচনী প্রতিপক্ষ, তাদেরকে মোকাবেলা করা, একই সঙ্গে দলের যে নেতৃত্বটা সেটাও আসলে নিজের হাতে নিয়ে নেয়া। এতদিন সেখান থেকে করেছেন, এখন আসলে এখানে ফিজিক্যালি এসে করতে হবে। সঙ্গে অনেকগুলো চ্যালেঞ্জ, বিশেষ করে নিরাপত্তা সহ নানান বিষয়। সারা দেশ নিশ্চয়ই তাকে চষে বেড়াতে হবে, নির্বাচনী কার্যক্রমে মানুষের সঙ্গে যুক্ত হতে হবে। দল সেই জায়গায় আসলে কতটা চ্যালেঞ্জ ফিল করবে, নাকি দল রেডি আছে? ধন্যবাদ। দল অবশ্যই রেডি আছে। আপনি শুনলেন, আমরা শুনলাম, লিটন ভাই আমাদের বললেন যে অনেক 8 ঘন্টা ঘুমিয়েছেন কিনা এই 17 বছরে প্রতিদিন, এটা একটা সন্দেহ আছে। উনি এত পরিশ্রম করতে পারেন, উনি স্থায়ী বসে ঘন্টার পর ঘন্টা যে মানুষটা বক্তব্য শুনতে পারেন এবং দলের সমস্যাগুলো ডিল করতে পারেন, এবং চুপচাপ উনি 4 ঘন্টা 5 ঘন্টা একটা অনুষ্ঠানে উনি ভার্চুয়ালি যখন একটা চেয়ারে বসে থাকেন, এবং অনেকেই আমরা অমনোযোগী হয়ে গেল, উনার মনোযোগ কিন্তু এক ফোঁটাও এদিক সেদিক হয় না। সেই মানুষটা আসলে আমরা আশাবাদী যে বাংলাদেশে উন্নয়ন হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উন্নয়ন হবে। এবং যেটা আমি তার বাবার কথা আমি স্মরণ করছি, মায়ের কথা স্মরণ করছি, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উনি সুযোগ্য সন্তান এই মুহূর্তে আমি বলতে চাই। কারণ ওনার মধ্যে যে গুণাবলীগুলো রয়েছে, এই যে 1.5 বছরের বক্তব্যগুলো দেখেন, যে এই যে দেশের এত অস্থিতিশীলতার মধ্যে উনি মাথাটাকে ঠান্ডা রেখে যেভাবে কথা বলেন, সেটা আসলে ভীষণভাবে মানে এটা আমার কাছে, আমার দৃষ্টিতে আমাদের জন্য এটা অসম্ভব, যেটা উনি সম্ভবে পরিণত করেন। এবং উনি খুব ঠান্ডা মাথায় ডেলিভারি দেন, কারো সম্পর্কে রাগ হলেও উনি বুঝিয়ে বলেন। এবং কোনো কিছু সরাতে গেলে, কোনো কিছু চেঞ্জ করতে গেলে, কারো কথা মানতে গেলে উনি সম্পূর্ণভাবে গণতন্ত্রের মধ্যে থাকেন। এই যে গণতন্ত্রটা এত অসুস্থ বাংলাদেশে, আমার ধারণা উনি আসলে উনার হাতের ছোঁয়া পেলে গণতন্ত্রটা উজ্জীবিত হয়ে উঠবে এবং নির্বাচনটাও ভীষণভাবে ত্বরান্বিত হবে। যে নির্বাচন নিয়ে প্রতি 5 জন কথা বলতে গেলে 4 জনই বলে নির্বাচন ঠিক সময়ে হবে। তো আমরা মনে করি এটাও একটা অন্তরায় ছিল। উনি আসতে পারবেন কিনা, জনগণ ভীষণভাবে এই ধরনের কথা বলতেন। তো এই যে উনার আশাটা, এটা নির্বাচনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, ত্বরান্বিত হবে। অনেক বছর পরে একটা নির্বাচন জনগণ প্রত্যক্ষ করবে, শুধু প্রত্যক্ষ করবে না, আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই মানসিকতা নিয়ে প্রত্যেকটা ভোটার ভোট দিতে যাবে এবং ভোট দিতে পারবে, এটা আমি বিশ্বাস করি। উনি আসলে অনেক কিছু সমাধান হবে। ছোট ছোট যে দলগুলো আছে তারা ভরসা পাবে, এবং যে দলগুলো অনেক দিন যাবত দ্বন্দ্ব নিয়ে আছে এবং পেছনে ছুরি মারার জন্য বিভিন্নভাবে ব্যবস্থা করেছে এবং করে ফেল করেছে, তারা আমার মনে হয় যে আশাহত হবে, এবং আশাহত হয়ে তারা একই পতাকা তলে এসে যারা সরকারে থাকবে, যারা বিরোধী দলে থাকবে। আমরা মনে করি যে ওনার এই আশাটা বাংলাদেশে অনেক কিছুর খুব সহজে সমাধানের মধ্যে দিয়ে
নিয়ে আসবে বলে আমি আশা করছি। এবং এই সময়টা, এই দিনটার ভীষণ প্রয়োজন ছিল। হতে পারে যে কিছুটা লেট হয়েছে, তারপরেও আমরা বলতে চাই যে আহ, নির্বাচনের আগে উনি আসছেন, উনি এই হালটা ধরবেন। এবং সবচেয়ে যেটা বড় কথা, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অত্যন্ত অসুস্থ। আমার বিশ্বাস সন্তানের ছোঁয়া পেলে উনি উজ্জীবিত হয়ে উঠবেন, আরেকটু সুস্থ হবেন এবং সন্তান মার কাছে আসবেন। এটা যে কত আনন্দের বার্তা, এটা আমি আসলে বুঝিয়ে বলতে পারবো না। সব মিলে, সব কিছু মিলে, সামনের দিনের রাজনীতি, সামনের দিনের নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান ওনাদের সাক্ষাৎ, সবকিছু মিলে আমি মনে করি যে বাংলাদেশটা হেসে উঠবে। জি, যে প্রশ্ন আপনি হ্যাঁ, করতে লিটন চেয়েছেন। ভাইয়ের কাছে আমার আর একটু জানার আছে। আসলে 17 বছর পর তারেক রহমান সাহেব ফিরছেন দেশে। অনেক কথা, অনেক প্রশ্ন, অনেক কিছুর বিষয় আমাদের ভেতরে জাগ্রত হয়, জাগে। সেই জায়গা থেকে আর একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে একটু আগে খসরু ভাই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে তিনি দীর্ঘ দিন লন্ডনে থাকলেন, গণতন্ত্রের সূতিকাগার বলা হয় ব্রিটেনকে, সেখানে থেকে গণতন্ত্র চর্চা দেখেছেন, সংস্কৃতির সাথে মিশেছেন, অনেক কিছু ওনার সাথে মিশে গেছে। সেইগুলো কিভাবে অনেক কিছু বাস্তবায়ন করবেন কিনা তিনি বলেছেন যে হ্যাঁ এরকম করবে। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে যে উনি লন্ডনে থেকে অনেক কিছু দেখেছেন, জেনেছেন, বুঝেছেন এবং রপ্ত করেছেন, তার একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে সেগুলো বাস্তবায়ন করার একটা প্রচেষ্টা চালাবেন বাংলাদেশে ফিরে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের প্রেক্ষাপট এবং লন্ডন ব্রিটেনের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। এই যে দুটো ভিন্ন পরিবেশ, অথচ ওনার মন মানসিকতায় কিন্তু অনেক উন্নত একটা চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, ভাবনা, পরিকল্পনা বিরাজ করছে। এইগুলো, এই যে একটা বৈষম্য আছে লন্ডন বাংলাদেশ, এই জায়গায় এগুলো ইমপ্লিমেন্ট উনি কীভাবে করতে পারবেন এবং সেই ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কী ধরনের সমস্যার সম্মুখীন হবেন, এই সমস্ত নিয়ে কোনো আলাপ আলোচনা করেন কিনা, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, লন্ডন এবং বাংলাদেশের পরিবেশ, পরিস্থিতি, অর্থনৈতিক, সামাজিক সবকিছুই আলাদা এবং প্র্যাকটিসের ক্ষেত্রেও জনজীবনে। তো কিন্তু আমরা যে গণতন্ত্রটা ফলো করি সেটি হচ্ছে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, যেখানে গণতান্ত্রিক যে ব্যবস্থাটি শুধু এখানে যে যুক্তরাজ্য হওয়ার কারণে আরো 3টি স্টেট মিলে যুক্ত হয়েছে। আমরা তো থাকি ইংল্যান্ডে, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড এবং ওয়েলস, আরো 3টি রাজ্য একসঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য হয়েছে। এইটা ছাড়া, এই যে যুক্ত ব্যাপারটি ছাড়া ওয়েস্টমিনিস্টারে যা কিছু আছে সবকিছুই আমাদের দেশে আমরা 1991 সালের পার্লামেন্টারি ডেমোক্রেসি আসার পর থেকে প্র্যাকটিস করি। এখন পার্লামেন্টারি ডেমোক্রেসি 200 বছর পরে এবং বিভিন্ন ফরম্যাটে আরো বেশি চলার পরেও ব্রিটেনে কিন্তু 5 বছরের মধ্যে 2 বার, কখনো 3 বারও নির্বাচন হয়, কিন্তু যে কোনো বিশৃঙ্খলা থাকে না, কোনো ধরনের অসুবিধা থাকে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জনগণ যে ক্ষমতার মালিক, এটি কিন্তু এখানে মানুষ ফিল করে। যেমন আজকে যে সুইডিশ ডেনমার্কের যে গ্রেটা থর্নবার্গ পরিবেশবাদী, তাকে আজকে এখানে প্যালেস্টাইনের পক্ষে প্রোটেস্ট করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। তো এখনো সে পুলিশ ইয়েতে আছে কয়েক ঘন্টা আগ পর্যন্ত। কিন্তু আমরা নিশ্চিত যে থর্নবার্গের যে পুলিশের কাছে গেল, এটা কিন্তু সে একজন আন্তর্জাতিক নাগরিক এবং এখানে এসে প্রোটেস্ট করেছে, বিদেশি নাগরিক হিসেবে গ্রেপ্তার হয়নি। তিনি নিরাপদ। কেন নিরাপদ? কারণ আমরা জানি পুলিশ হচ্ছে একটা নিরাপত্তা বাহিনী এবং মানুষকে নিরাপত্তা দেওয়াটা হচ্ছে কাজ। তাহলে তাকে গ্রেফতার করা হলো কেন? প্যালেস্টাইনের ইস্যুটা আমাদের কাছে খুবই জনপ্রিয়, কিন্তু এখানে পার্লামেন্টে ডিসিশন নিয়েছে প্যালেস্টাইন অ্যাকশন নামে একটা অর্গানাইজেশন, যেটা সবচেয়ে বেশি অর্গানাইজড ছিল, গত 2 বছর যাবৎ প্রতি শনিবার বিশাল বিশাল মিটিং করেছে, তাদেরকে কিন্তু ইলিগাল ডিক্লেয়ার করেছে। অর্থাৎ ডেমোক্রেসি প্রোটেস্টকে অ্যালাউ করছে, কিন্তু কিছু কিছু প্রোটেস্টকে কিন্তু অ্যালাউ করছে না। এবং এটা যত জনপ্রিয়ই হোক না কেন। তাহলে দেখুন, ডেমোক্রেসি জিনিসটা কিন্তু ইট ইজ নট দ্যাট যে সবাই সবকিছু করতে পারবে আর সবার সবকিছু পছন্দ হবে। তিনি কিন্তু এখানে অনেক কিছু দেখে গেছেন, গণতন্ত্রের অনেক কমপ্লেক্সিটিও দেখে গেছেন। এবং গণতন্ত্র সবসময় জনপ্রিয় শব্দাবলী দিয়ে হয় না, অনেক সময় জনপ্রিয় শব্দাবলী কিন্তু উস্কানি অথবা এক ধরনের এনার্কি তৈরি করে। ডেমোক্রেসি কিন্তু একটা ব্যালেন্স তৈরি করে। যেমন আমাদের সাম্প্রতিক সময়ে গত বছর জুলাইতে যে ঘটনাগুলো ঘটাটা স্বাভাবিক ছিল, সেটি 1 বছর পরে ঘটতে গিয়ে
এটা কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা, অনেকের ভাষায় এটা মব এবং অনেকের ভাষায় এটা প্রতিক্রিয়া। কিন্তু গণতন্ত্র এগুলোকে কিন্তু অবাধে অ্যালাউ করবে না। এখন কথা হচ্ছে, গত বছর জুলাইতে যদি বিপ্লবী সরকার হতো তাহলে কি হতো ইত্যাদি নিয়ে বিতর্ক থাকবে, কিন্তু কোনো বিতর্ককেই কোনো ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্যে আপনি কিন্তু অবিসংবাদিত অথবা নিশ্চিতভাবে গ্রান্টেড বিষয় হিসেবে নিয়ে যে চাপিয়ে দেওয়া, এটা বাংলাদেশে কিন্তু আমরা দীর্ঘ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও দেখেছি, অগণতন্ত্রের মধ্যেও দেখেছি। তিনি কিন্তু এটা দেখে গেছেন যে এখানে গণতন্ত্রের কতগুলো সীমা পরিসীমা আছে। এখানে বাক স্বাধীনতা আছে, আবার পাশাপাশি বাক স্বাধীনতার জন্য পুলিশ গ্রেফতারের উদাহরণও আছে। আবার পুলিশ গ্রেফতার করলেও জনজীবনে সবাই আমরা নিশ্চিত যে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে পুলিশ নিরাপদ রেখেছে, তাদেরকে হত্যা করার জন্য নেওয়া হয়নি। এই যে গণতন্ত্রের কতগুলো দিক আছে, বাংলাদেশে আগামী দিনে যে বাংলাদেশে এমনিই অনেক সংকট আছে, 18 কোটি মানুষ, ফ্যাক্টরির অসুবিধা আছে, কর্মসংস্থানের অসুবিধা আছে, শিক্ষিতদের চাকরি দেওয়া হয় নাই, 15 বছর দলীয় নিয়োগ দেওয়া হচ্ছে, তার আগেও বেকারত্ব ছিল। এই সমস্ত সংকট তিনি কিভাবে সমাধান করে এগিয়ে যাবেন এবং সমাধান করা না, সমাধানের প্রক্রিয়ার মধ্য দিয়ে, তো এই জিনিসগুলো উনি এখানে দেখেছেন। বিভিন্ন বক্তৃতায় তিনি পেশাজীবীদের সঙ্গে কথা বলেছেন এবং আমার মনে হয় 2014-15 সাল থেকে এই পর্যন্ত অন্তত কম করে হলেও 30-40টি পেশাজীবী সমাবেশে তিনি বুঝতে চেষ্টা করেছেন স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে রিসোর্সের সঙ্গে কিভাবে লিঙ্ক করে, এবং পুলিশি ব্যবস্থাটা নিয়ে তার গভীর আগ্রহ দেখেছি, বিভিন্ন সময় মানবাধিকার নিয়ে আগ্রহ দেখেছি। এই জিনিসগুলোর বাংলাদেশের আলোকে, অর্থাৎ এখানে মনে করার কোনো কারণ নাই যে গণতান্ত্রিক সুশাসন দিতে হলে এটা কোনো নাসা থেকে কোনো কিছু আবিষ্কার করে নিয়ে আসতে হবে, টাকা নতুন করে আবিষ্কার করারও দরকার নাই। অর্থাৎ মানুষের যে মনোভাব, চিন্তা চেতনা, দলীয় কমিটমেন্ট, নির্বাচনী কমিটমেন্ট, এগুলোকে অ্যাকোমোডেট করার ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে কতগুলো ফর্মুলা আছে। এটা আমেরিকানটাতে একটু ডিফারেন্ট এবং ওয়েস্টমিনিস্টারে আমাদের সঙ্গে শিক্ষণীয় আছে। আশা করছি তিনি যে জিনিসগুলো এখানে দেখেছেন, এবং শুধু ব্রিটেনের 18 বছরের নির্বাসিত জীবন নয়, তার আগেও কিন্তু তিনি গণতন্ত্র শেখার জন্য বিভিন্ন সময় তিনি কিন্তু মালয়েশিয়ার আমনো পার্টি, যেটা মাহাথির মোহাম্মদের একটি পার্টি, ছোট পার্টি, যেভাবে পুরো মালয়েশিয়াকে পুনর্গঠন করেছিলেন, সেটা নিয়েও কিন্তু ওনার অনেক স্টাডি আছে। দুঃখজনক হচ্ছে 2005-6 ওই ঘটনাগুলো না ঘটলে গত 17 বছরে বাংলাদেশ হয়তো ওনার কাছ থেকে আরো অনেক কিছু লাভ করতে পারতো। এবং আমি বিশ্বাস করি আপনি ঠিকই বলেছেন যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির লোকালাইজ থিওরিগুলো, লোকালাইজ চিন্তাগুলোকে তিনি ঢাকায় লোকালি ব্যবহার করতে চেষ্টা করবেন। যদিও তিনি এখানেও সবাইকে হয়তো হ্যাপি করতে পারেন নাই, বড় দল, বড় ধরনের অনেক ধরনের সংকট থাকে। বাংলাদেশেও গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু সবাইকে হ্যাপি করার প্রক্রিয়া নয়। গণতন্ত্র প্রক্রিয়া হচ্ছে অ্যাকোমোডেশন, গণতন্ত্র প্রক্রিয়া হচ্ছে নিরাপত্তা, সম্পদ এবং জীবনের নিরাপত্তা প্রতিটি নাগরিকের। এই ব্যাপারে কিন্তু ওনার যে প্রত্যাশাগুলো, উনি কৃত্রিমতা পছন্দ করেন না। মুনিয়াপা যেটা বলছিলেন, তিনি তার কাছে সবকিছু বলা যায়, সহজ সরল অভিব্যক্তি নিয়ে তিনি কথা বলেন। তবে হ্যাঁ, রাজনীতিকদের যে একটা সিকিউরিটি অনেক সময় বার হয়ে থাকে, দলীয় যে ব্যুরোক্রেসি ওটা অনেক সময় বার হয়ে থাকে, এই জিনিসগুলো ওনার জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। কারণ এতদিন উনি এদেশে আসার আগে ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াই তো দল পরিচালনা করতেন। এই প্রথম উনি যেহেতু গুরুতর অসুস্থ, তিনি পুরো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে তিনি এই জিনিসগুলো প্র্যাকটিসের যথেষ্ট সময় পাবেন না নির্বাচনের আগে। তারপরেও তার সহজ সরল অভিব্যক্তি দিয়ে তিনি নিজেকে অতি জ্ঞানী প্রুভ করার জন্য কোনো কৃত্রিমতা করেন না কখনো। এবং সেই কারণেই সাধারণ মানুষ তাকে, তিনি যখন যে তৃণমূল কনফারেন্স গুলো করতেন, একেবারে কৃষকের সঙ্গে, শ্রমিকের সঙ্গে যেভাবে কথা বলতেন, লন্ডনে এসে তিনি আরো দেখেছেন রাজনীতিকরা কিভাবে মানুষের সঙ্গে মেশে। সেই জিনিসটাই উনি হয়তো প্র্যাকটিস করার চেষ্টা করবেন বলে আমি বিশ্বাস করি। আমরা যে আলোচনায় ছিলাম তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং তার আনুষঙ্গিক রাজনৈতিক ব্যবস্থাপনা সহ সার্বিক। নীলোফার চৌধুরী মনি, আমরা দেখছি যে নির্বাচনের এই সময়টায় নানান দলের মধ্যে যে জোট গড়ার প্রক্রিয়া বা যারা শরিকদেরকে নানানভাবে অ্যাকোমোডেট করা ইত্যাদি কার্যকলাপগুলো চলছে। ঠিক এই সময়ে তারেক রহমান আসার পরে এটা আশা করেন কিনা যে এটা আরও বেশি গতি পাবে এবং আগামী 25 তারিখ থেকে 25 বা 26, 27 তারিখ পর্যন্ত তার নানান ব্যস্ততা, এরপর থেকে আমরা ধারণা করতে পারি যে এই মাসের শেষ থেকেই বিএনপি পুরোপুরি আসলে একেবারে জোটদের সঙ্গে সবকিছু মিলিয়ে নির্বাচনী ব্যাপক গতিশীল একটা দলে পরিণত হবে? জি, আপনি ঠিকই বলেছেন। বিএনপি বিভিন্ন জোটের সাথে কথা বলছে এখন, বিভিন্ন জোটকে যতটা আসন দেওয়া যায়
যারা অন্য হিসাব করছেন, তারা অনেকেই এই জোট ছেড়ে অন্য রকম হিসাব করছেন, আবার কেউ কেউ জোট আপনি দেখেছেন যে নিজের দলটাকে অ্যাবলিশ করে দিয়ে তারপরে বিএনপি ধানের শীষ মার্কা ইলেকশনের জন্য উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগদান করেছেন। তো এই এই জিনিসগুলো হচ্ছে, আমরা মনে করি যে উনি আসার পরে আরো এটা সচল হবে এবং যাদের যে সমস্যাগুলো আছে, ছোটখাটো সমস্যাগুলো, এইগুলো আমার মনে হয় যে দূরীভূত হয়ে যাবে এবং প্রত্যেকেই নির্বাচনী একটা আমেজের মধ্যে ইলেকশনটা ধারাবাহিকতা বজায় রাখতে পারবে, ইলেকশনমুখী যেটা হয়ে নিয়ে যাবে পুরো confusion- বাংলাদেশটাই তখন। হ্যাঁ, নির্বাচনময় হয়ে যাবে সমস্ত বাংলাদেশটা, আমরা এটা আশা করছি। এবং যে সমস্যাগুলো আগে ভার্চুয়ালের জন্য অপেক্ষা করতে হতো, এখন তো আর সেটা অপেক্ষা করতে হবে না। এখন তো সরাসরি ওনার সাথে দেখা করা, কথা বলা, সময়ের একটা ব্যাপার যে না, কিন্তু তাদের তার সাথে- আমরা দেখছিলাম নানান গণমাধ্যমে যে তার চারপাশে যে নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে, এটা আসলে নির্বাচনী ক্যাম্পেইন বা আপনি যেমন বলছিলেন যে তার সঙ্গে দেখা করা বা মানুষের ফিডব্যাক নিজের নেয়া বা নিজের থেকে দেয়া, এই জায়গাগুলো বাধা হবে না? দেখেন, নির্বাচনের আগ পর্যন্ত এই যে সবার সাথে ওপেন, মানে ওইভাবে, এটা একটা সমস্যার ব্যাপার, টেনশনের ব্যাপার। কারণ দেশের যে অবস্থা শুরু হয়েছে, মানুষকে ঠেকিয়ে গুলি করছে মাথায়, এবং তার জীবনটা তো আসলে এক ধরনের রিস্কের মধ্যেই উনি আসছেন আমাদের মধ্যে এবং কাজ করবেন, কাজ করছেন। তো এই জায়গাটায় আমরা মনে করি নির্বাচনের আগে একরকম হবে, তবে যাদের সমস্যাগুলো দেখার জন্য তো আপনার একটা বলয়ের মধ্যে ঢুকে যাওয়াই যাবে। ধরেন জি। আমার খুবই দরকার, আমি আরেক দল করি, আমার দরকার, আমি তো আমার কর্তৃপক্ষের মাধ্যমেই আমি যাব। তো কর্তৃপক্ষের মাধ্যমে গেলে তো ওইটুকু নিরাপত্তার বলয়ের মধ্যে থেকেই করা সম্ভব, আসলে করা সম্ভব করা সেটা। সম্ভব। জি, সিরাজ ভাই আপনি একটি প্রশ্ন করতে চেয়েছিলেন হ্যাঁ, বিরতির আমি মধ্যে, একটু লিটন আগ্রহ। ভাইকে- যদি একটু ছোট্ট করে লিটন ভাই মনিয়াপা একটু কিছু সিরাজ মনে ভাই- করুন, আমি লিটন ভাইকে অনেকগুলো প্রশ্ন করছি, কারণ উনি লন্ডন থেকে অনেক কিছু আমার ঐকেন্দ্রিক জানার আছে, এই জন্য আর মনিয়াপা আপনাকে কেউ কোনো প্রশ্ন করছি না, প্রশ্ন করছি লিটন ভাইকে আজকের দিনে। মাহবুব হাসান তো মনিয়াপাকে প্রশ্ন করছেন। লিটন ভাই, আমার এই পর্যায়ে ছোট ছোট দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ আমি বলছি একদম ক্যাটাগরিক্যালি, তারা প্রশ্ন তুলেছে যে তারেক রহমান সাহেব দীর্ঘদিন লন্ডনে থাকলেন, কিন্তু তিনি ব্রিটিশ কোনো প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেননি, বা করেননি মানে কি, করতে পারেননি, ঠিক এইরকম নেগেটিভলি বলছেন তারা, যে করতে পারেননি। কোনো বিদেশি বড় বড় সংস্থার প্রধান বা দেশের কোনো প্রধান বা ইউরোপের কোনো দেশে গিয়ে কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করেননি, এগুলো তার বিরাট একটা সীমাবদ্ধতা। এই বিষয়টাকে অযোগ্যতা হিসেবে তুলে ধরার চেষ্টা করে তারা। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আমি এই সাথে করে রাখতে চাই যে বেগম জিয়ার সাথে 2001 সালে জোট করে জামাত ইসলামী, একদম আমি সংগঠনটার নাম ধরেই বলি, তারা জোট করে নির্বাচন করেছিল, সরকার করেছিল। এর আগেও বিএনপির সাথেই জামাতের বিভিন্ন সময় রাজনৈতিক নৈকট্য ছিল তুলনামূলক বেশি, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে জামাত সংগঠন করার, রাজনৈতিক তৎপরতা চালানোর বৈধতা পায়। এরপরে এই সময় এসে যখন তারেক রহমান সাহেব বিএনপির একেবারেই নেতৃত্বের হাল সরাসরি দেশে এসে ধরতে যাচ্ছেন, তখন এই সংগঠনটার সাথে তার আগে একটা মারাত্মক রকমের দূরত্ব তৈরি হয়েছে বা হচ্ছে। তো এই বিষয়টা তারেক রহমান সাহেবকে বিশেষভাবে ভাবায় কিনা, বা তার ভিতরে কোনো আফসোস বা এক ধরনের মানে এক ধরনের নেতিবাচক আকাঙ্ক্ষা, এরকম ভাব আছে কিনা যে এটা না হলে ভালো হতো? এই দুটো প্রশ্ন। জি, একটু লিটন ভাই। ধন্যবাদ। আমি ছোট ছোট করে উত্তর দিয়ে দিই। না, থ্যাংক ইউ এবং আপনি যে প্রশ্ন করেছেন। বেসিক্যালি প্রথম প্রশ্নটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে এবং দ্বিতীয় প্রেক্ষাপটটা দেশের প্রেক্ষাপটে। আন্তর্জাতিকটাই আমি ভালো করে বলি, দ্বিতীয়টা তো রিয়ালিটি আপনারা অনেকেই জানেন হয়তো, সেটিও একটুখানি বলবো। প্রথমটা হচ্ছে যে উনি তো এখানে নির্বাসনে ছিলেন, উনি এখানে বিশেষ একটা ক্যাটাগরিতে ছিলেন, যেটা আমরা সবাই জানি। তিনি এটা রাজনৈতিক আশ্রয়, এটা তো আর কোনো রাগ ঢাকের কোনো ব্যাপার না, রাজনৈতিক কারণেই তিনি এখানে ছিলেন।
তিনি প্রথমে স্বাস্থ্যগত কারণে এসেছেন, কয়েক 2-3 বছরের মধ্যে সুস্থ হয়ে যাওয়ার পরে রাজনৈতিক কারণেই তাকে নির্বাসনে থাকতে হয়েছে। আর যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না, এটা আমরা সবাই জানি, এটা সর্বজনীন একটি সত্য। তো রাজনৈতিক কারণে এবং রাজনৈতিক আশ্রয়ে থাকা অবস্থায় কতগুলো রেস্ট্রিকশন থাকে, এই রেস্ট্রিকশন গুলো ওভারকাম করা সম্ভব হয় না। উনি যখন তখন যার তার সঙ্গে অথবা যে কোনো ভিভিআইপি, তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন, তিনি মর্যাদার সঙ্গে ছিলেন, তারা সরকার এখানে প্রয়োজনে তার নিরাপত্তা দিয়েছে। এখানে ইন্টারনাল সিকিউরিটির জন্য MI5 MI6 এরা নানাভাবে তাকে কভার করেছেন। এটা কিন্তু আমরা কেউ দেখিনি, কিন্তু এটা এক্সিস্ট করে এবং এটা এখানকার সিস্টেম। এখানে এখনো হয়তো কয়েক ডজন এক্সাইল লিডার আছে বিশ্বের বিভিন্ন দেশের, এটা মেনটেন করে। কিন্তু এক্সাইল লিডাররা এখানে যে পলিটিক্যাল প্রোফাইল কিন্তু হ্যান্ডেল করার কোনো সুযোগ থাকে না সাধারণত আর কি। তো সেই কারণে ব্রিটিশ যে পলিটিশিয়ানদের সঙ্গে তার অবাধ মেলামেশা, তিনি অনেক পলিটিশিয়ানের সঙ্গে লাঞ্চ ডিনার বিভিন্ন সময় দেখা করেছেন, মিটিং করেছেন, কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল কারণে, তার যে রেস্ট্রিকশন গুলো সেগুলোর কারণে এগুলো পাবলিক ইভেন্ট ছিল না। সেই কারণে হয়তো অনেকে এই বিষয়গুলোকে নেগেটিভলি আলোচনা করে, কিন্তু প্র্যাকটিক্যালি তিনি বহু রাজনীতিকের সঙ্গে কথা বলেছেন, বহু রাজনীতির সঙ্গে বৈঠক করেছেন, বহুবার পার্লামেন্টে গিয়েছেন, এবং তিনি এখানকার ব্রিটিশ পার্লামেন্টের দলগুলো, দুটো দলের উপরে আমার ধারণা তিনি অন্তত 2-3 ঘন্টা করে 6 ঘন্টা বলতে পারবে দলগুলো, দুটি দলের মেইন পার্থক্যগুলো, এখানে ব্রিটিশ রাজনীতি কিভাবে চলে, পুলিশ কিভাবে চলে, ওয়াই পুলিশ ইন্ডিপেন্ডেন্ট, তিনি অত্যন্ত অগাধ ধারণা নিয়ে যাচ্ছেন, এটি আমি আপনাকে বলতে পারি। আর দ্বিতীয়ত, জামাতের সঙ্গে যে ব্যাপারটি, অন্যান্য দেশের ব্যাপারেও একই কথা প্রযোজ্য, তার রেস্ট্রিকশন, তিনি যেখানে সেখানে অবাধ যাতায়াতের ব্যাপারে তার বিভিন্ন সময় সিকিউরিটি অ্যালার্ট গুলো মেনটেন করতে হতো। জামাতের ব্যাপারে যেটা, সেটি হচ্ছে যে আসলে এখানে জামাতের সঙ্গে বিএনপির যে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম, এটি হয়েছে গত 17 বছর যাবৎ। জামাতের সঙ্গে দেশে এত দেশ বিদেশের, বিশেষ করে ভারত সহ অন্যান্য দেশের আপত্তি সত্ত্বেও 2019-20 আগে পর্যন্ত কিন্তু জামাত আর বিএনপি জোট কখনো ছাড়েনি। তারা কিন্তু বলেছে জামাতের সঙ্গ ছাড়তে হবে। কি কারণে সেটি আমরা সবাই জানি। জামাতের সঙ্গে এখন বিরোধের চেয়ে আমি যেটা মনে করি, যেমন রিসেন্টলি একটা ভিজিটে জামাতের আমির সাহেব কিন্তু বেগম খালেদা জিয়াকে তারেক রহমান সাহেবের বাসায় দেখতে গেছেন, এখানে ওনাদের দেখা হয়েছে, কথা হয়েছে। আমার মনে হয় এই জায়গাটিতে মানে বিএনপি আর জামাত একইভাবে চিন্তা করবে, একইভাবে কাজ করবে, একইভাবে রাজনীতি করবে, এটা কোনো বর্তমান প্রেক্ষাপটে খুব রাজনৈতিক কোনো ধারণা, এটা একটা ধারণা হতে পারে, কিন্তু রাজনৈতিক বাস্তবতা সেটি সমর্থন যোগ্য নাও হতে পারে। আবার প্রয়োজনে যেহেতু তারেক রহমান সাহেব বারবার বলেছেন যে নির্বাচিত হলে তিনি জাতীয় সরকার গঠন করবেন, সুতরাং জামাতকে বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবেন এরকম কোনো কথা হয়নি। ইভেন জামাতের আমির যে গত সপ্তাহে লন্ডন এসেছেন, তিনিও বলেছেন তারাও জাতীয় সরকার গঠনে আগ্রহী যদি তারা নির্বাচিত হন। সুতরাং আমি মনে করি যে রাজনৈতিক যে বিরোধগুলো আছে, এই বক্তব্যগুলো তো দলীয় বক্তব্য, এবং এগুলো সবই রাজনৈতিক, এই কারণেই এটা রাজনৈতিক বিরোধ। জি, অনেক ধন্যবাদ শামসুল আলম লিটন এবং নীলোফার চৌধুরী মণি, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য